হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো হ্যালোহাইড্রোকার্বনের কেমিক্যাল প্রপার্টিজ। তো কেমিক্যাল প্রপার্টিজে আমরা কি পড়ব সেই সম্পর্কে তোমাদের প্রথমেই ছোট্ট একটু আইডিয়া দিয়ে দিই। এই টপিকে অ্যালকিল হ্যালাইড আর অ্যারাইল হ্যালাইড কী ধরনের রাসায়নিক বিক্রিয়া করে বা কী ধরনের রিয়াকশনসে পার্টিসিপেট করে আর কেন করে, আমরা সেই বিষয় নিয়ে ডিসকাস করব। তো দেখো, কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যালকিল হ্যালাইড অ্যান্ড অ্যারাইল হ্যালাইড যদি ইন শর্ট বলা হয় তাহলে মূলত এরা দুই ধরনের রিয়াকশন করে। একটা হচ্ছে সাবস্টিটিউশন। সাবস্টিটিউশন আমরা দু রকম বলতে পারি, একটা হচ্ছে ইলেকট্রোফিলিক আর একটা হচ্ছে নিউক্লিওফিলিক। দু রকমের সাবস্টিটিউশন হতে পারে। এবার দুজনই যে দুই ধরনের সাবস্টিটিউশন করবে কিনা সেটা আমরা একটু পরেই আলোচনা করব। আর একটা বিক্রিয়া হচ্ছে এলিমিনেশন। এলিমিনেশন এখন দেখা যাক যে এই দুই ধরনের যৌগ বা দুই ধরনের কম্পাউন্ড কি কি বিক্রিয়া করে। আমি যে এখানে দুটো বিক্রিয়া বা কেমিক্যাল প্রপার্টি ক্লাসিফিকেশন করলাম সেটা মূলত কার জন্য? দুটো যৌগের ক্ষেত্রেই কার্বনের সঙ্গে হ্যালোজেনের যে বন্ধন থাকে সেই বন্ধনেরই কিন্তু পরিবর্তন হয় এই দুই ধরনের বিক্রিয়াতে। কেন? কারণ এই বন্ডটা হচ্ছে পোলার বন্ড। হ্যালোজেন তড়িৎ ঋণাত্মক হওয়ার জন্য ডেল মাইনাস, কার্বন কম তড়িৎ ঋণাত্মক হওয়ার জন্য ডেল প্লাস। অতএব এই বন্ধন আমরা সহজেই কি করতে পারি, কোনো বিকারকের উপস্থিতিতে আরও বেশি পোলার করে দিতে পারি। বেশি পোলার হয়ে গেলে কার্বন আর হ্যালোজেনের বন্ধন দুর্বল হয়ে যাবে, ফলে সহজে আমরা এটাকে ভেঙে দিয়ে অন্য কোনো যৌগে পরিণত করতে পারি। তাই জন্য এই দুই ধরনের বিক্রিয়ায় কার্বন আর হ্যালোজেন বন্ধনেরই পরিবর্তন মেইনলি দেখা যায়। ঠিক আছে, এবার আসা যাক যে সাবস্টিটিউশন ইলেকট্রোফিলিক আর নিউক্লিওফিলিকের ব্যাপার কার ক্ষেত্রে কি হবে। দেখো, হ্যালোজেন এখানে যেহেতু আমি বললাম ডেল মাইনাস, তাহলে একে অপসারিত করতে গেলে হ্যালোজেন কি হবে, তার বন্ধন জোড় ইলেকট্রন নিয়ে এক্স মাইনাস হিসাবে বেরিয়ে যাবে। এখন এক্স মাইনাস এর জায়গায় যদি কোনো অন্য গ্রুপকে আনতে হয় তাকে কি হতে হবে, নেগেটিভ ফর্মেই আসতে হবে, কারণ রিপ্লেসমেন্ট বা প্রতিস্থাপন বিক্রিয়া তো তাই। আমরা যাকে রিপ্লেস করছি সে যে চরিত্র বিশিষ্ট হয় তার বদলে যাকে আনবো তাকেও সমান চরিত্র বিশিষ্ট হতে হবে। অতএব এক্স মাইনাস বা নেগেটিভ চার্জ যখন কোনো স্পিসিসের সঙ্গে আমরা বিক্রিয়া করাবো, যার জায়গায় মানে এক্স মাইনাসের জায়গায় আমরা যে নেগেটিভ স্পিসিস আনতে যাব সেই নেগেটিভ স্পিসিসকে আমরা কি বলে থাকি, নিউক্লিওফাইল। তাই জন্য অ্যালকিল হ্যালাইড মূলত নিউক্লিওফিলিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। যেহেতু এখান থেকে কোনো পজিটিভ অংশ বেরোচ্ছে না, তাই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া এদের ক্ষেত্রে দেখা যায় না। তাহলে অ্যালকিল হ্যালাইডস এখানে পয়েন্ট করে দিচ্ছি, অ্যালকিল হ্যালাইডস আর মেইনলি undergo nucleophilic substitution। আচ্ছা, তাহলে অ্যারাইল হ্যালাইড কি করবে? অ্যারাইল হ্যালাইডস দেখো, অ্যারাইল হ্যালাইডের ক্ষেত্রে এইখানে নিউক্লিওফাইল যদি অ্যাপ্রোচ করে তাহলে কার্বন আর হ্যালোজেনের এই বন্ধনটা সহজে বিয়োজিত হতে পারবে না। তার কারণ এই অ্যারোম্যাটিক রিংয়ের সঙ্গে যখন হ্যালোজেন যুক্ত থাকে তখন কি হয়, হ্যালোজেন তার প্লাস আর এফেক্টের মাধ্যমে বেনজিন বলয়ের সঙ্গে একটা রেজোনেন্স করে। বেনজিন বলয়ের সঙ্গে রেজোনেন্স করলে কি হয়, এদের এই হ্যালোজেনের সঙ্গে একটা ডাবল বন্ড চরিত্র লাভ করে।
এই হ্যালোজেন পরমাণু বেনজিন কার্বনের সঙ্গে একটা ডাবল বন্ড চরিত্র লাভ করলো। এখন এই অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে দেখো এই প্রকারের কোনো কিন্তু রেজোনেন্স এফেক্ট নেই, ফলে কার্বনের সঙ্গে হ্যালোজেন সিঙ্গেল বন্ড করে আছে। কিন্তু এর ক্ষেত্রে যেহেতু হ্যালোজেন কার্বনের সঙ্গে ডাবল বন্ড তৈরি করে ফেলছে, তাহলে সিঙ্গেল বন্ড ভেঙে ফেলার ক্ষেত্রে বা ভেঙে ফেলার প্রসেস যত সহজ হবে, ডাবল বন্ড ভেঙে ফেলার প্রসেস তার থেকে বেশি কঠিন হবে। ওই জন্য কিন্তু অ্যারাইল হ্যালাইডের ক্ষেত্রে হ্যালোজেন পরমাণুকে নিউক্লিওফাইল দ্বারা সরাসরি প্রতিস্থাপিত করা যায় না, এটা মনে রেখো। কারণ নিউক্লিওফাইল এসে এখানে হ্যালোজেনকে বার করতে গেলে তাকে কি করতে হবে, এই ডাবল বন্ড ক্যারেক্টারকে ব্রেক করতে হবে, যার জন্য প্রচুর এনার্জি লাগে। আর সেই এনার্জি সাধারণ উষ্ণতায় বা সাধারণ অবস্থায় পাওয়া সহজ নয়। তাই জন্য নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে না অ্যারাইল হ্যালাইড বা হ্যালো বেনজিন যদি বলো। তো এইটা লিখতে পারি যে অ্যারাইল হ্যালাইডস আর নট favorable for nucleophilic substitution। তো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হলো না, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন দেখা যাক কি হয়। যেহেতু আমি বললাম যে হ্যালোজেন এখানে কি করছে, প্লাস আর এফেক্ট শো করছে, রাইট? কিসের মাধ্যমে? এই রেজোনেন্স, নিজের লোন পেয়ার ব্যবহার করে রেজোনেন্সের মাধ্যমে এইরকমভাবে বেনজিন বলয়ের ইলেকট্রন ঘনত্বকে বাড়িয়ে দিচ্ছে। এখন যদি কোনো পজিটিভ চার্জ স্পিসিস, যাকে আমরা ইলেকট্রোফাইল বলছি, তাকে তাহলে এই বেনজিন বলয় খুব তীব্রভাবে নিজের দিকে আকর্ষণ করবে। কারণ এই রেজোনেন্স প্রক্রিয়ার ফলে বেনজিনের ইলেকট্রন ঘনত্ব বা অ্যারোমেটিক রিংয়ের ইলেকট্রন ঘনত্ব আগের তুলনায় অনেক বেড়ে গেল। তাই ইলেকট্রোফাইল খুব সহজেই বেনজিন বলয় দ্বারা আকৃষ্ট হবে। আর বেনজিন বলয় দ্বারা আকৃষ্ট হলেই এখানে প্রতিস্থাপন হয়ে যাবে বেনজিন বলয়, এইভাবে। এগুলো তোমরা অলরেডি ক্লাস 11-এ পড়ে এসেছো, ওই জন্য আমি আলাদা করে আর রেজোনেন্স দেখালাম না, শুধু একটু বলে দিচ্ছি, ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে। দেখো, যখন এখানে রেজোনেন্স হচ্ছে তখন খেয়াল করো এই এক্স বা হ্যালোজেনের সাপেক্ষে অর্থ পজিশনে একবার নেগেটিভ চার্জ আসবে, প্যারা পজিশনে নেগেটিভ চার্জ আসবে, আবার দেখো এটাও কিন্তু এই এক্স এর রেসপেক্টে অর্থ পজিশন। তাহলে দুটো অর্থ পজিশন আর একটা প্যারা পজিশন রেজোনেন্স ক্রিয়ার ফলে নেগেটিভ চার্জ ডেভেলপ করছে। তাই জন্য যখন ইলেকট্রোফাইল এর সঙ্গে বিক্রিয়া করতে আসবে, একটা অ্যারাইল হ্যালাইডের সঙ্গে বিক্রিয়া করছে, তখন আমরা অর্থ পজিশনে একটা ইলেকট্রোফাইলের প্রতিস্থাপন পাবো, আর আলাদাভাবে প্যারা পজিশনে একটা ইলেকট্রোফাইলের প্রতিস্থাপন পাবো। সো আমরা বলতে পারি যে অ্যারাইল হ্যালাইডের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটা খুব ফেভারেবল। এই যে পয়েন্টটা লিখেছি যে অ্যারাইল হ্যালাইডস আর নট ফেভার্ড ফর নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বাট মোর ফেভার্ড ফর ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, ওকে। আচ্ছা, এবারে তোমরা বলতেই পারো যে তাহলে অ্যারাইল হ্যালাইডের ক্ষেত্রে কি কোনোভাবেই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হওয়া সম্ভব নয়? ডেফিনেটলি সম্ভব, যদি অ্যারাইল হ্যালাইড কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ দ্বারা আগে থেকেই প্রতিস্থাপিত থাকে। কীরকম? ধরো একটা অ্যারাইল হ্যালাইড রয়েছে যাতে অলরেডি NO2 গ্রুপ প্রতিস্থাপিত আছে। তো NO2 গ্রুপ আমরা কি জানি? NO2 গ্রুপ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। সে কি করবে? সে বেনজিন বলয়ের ইলেকট্রন তাকে নিজের দিকে টেনে নেবে, মানে বেনজিন বলয়ের ইলেকট্রন ঘনত্বকে কমিয়ে দেবে।
তো সেই অবস্থায় ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হওয়াটা খুব একটা ফেভারেবল নয়, কারণ যদি NO2 থাকা অবস্থায় বেনজিনের ইলেকট্রন ঘনত্ব কমে যায়, সে কখনোই আরেকটা ইলেকট্রন চাহিদা সম্পন্ন নমুনাকে নিজের দিকে আকর্ষণ করতে পারবে না। তখন সে চাইবে যার ইলেকট্রন ঘনত্ব বেশি আছে সেই রকম কোনো নমুনাকে নিজের দিকে টানতে। একটা উদাহরণ দেখাই। ধরো এরকম একটা নমুনা আছে আর এরকম একটা নিউক্লিওফাইল দেওয়া হচ্ছে, তাহলে কি এই বেনজিনের যে ইলেকট্রন ঘনত্ব সেইটা NO2 দিকে যাচ্ছে, বা অপোজিট ভাবে বলতে পারো যে ক্লোরিন তার লোন পেয়ার ইউজ করে যখন রেজোনেন্স করছে সেই ইলেকট্রন ঘনত্বটা NO2 অবধি ছড়িয়ে যাচ্ছে। এই অবস্থায় কি হবে, এই সিস্টেমটা নিউক্লিওফাইলকে নিতে চাইবে। এবার নিউক্লিওফাইলকে কেন নিতে চাইবে, কারণ এই সিস্টেম যেহেতু ইলেকট্রন ডেফিশিয়েন্ট হয়ে যাচ্ছে, তাই ও অন্য কোনো বাইরের স্পিসিস থেকে ইলেকট্রনকে নেওয়ার চেষ্টা করবে। এবারে ভাবো যদি রেজোনেন্স হয় তাহলে অর্থ পজিশন, প্যারা পজিশন এইগুলো তো সব নেগেটিভ চার্জ এলো, তাহলে সেই পজিশনে OH মাইনাস যাবে না। তাই এখানে কি হচ্ছে, আমরা এই রকম একটা রিয়াকশন দেখাতে পারি। ক্লোরিন যে কার্বনে আছে সেই কার্বনে নিউক্লিওফাইল অ্যাটাক করলো, করে এই জিনিসটা হলো, মানে ইলেকট্রন ক্লাউডটাকে ছড়িয়ে দিল NO2 অবধি। NO2 অবধি ছড়িয়ে দেওয়ার পরে এরকম একটা নমুনা হলো। তারপর যখন আবার এই নেগেটিভ চার্জ আবার আগের জায়গায় ফিরে যাবে, তখন এখান থেকে ক্লোরিন পরমাণুটা অপসারিত হয়ে যাবে। এখন তোমাদের প্রশ্ন হতেই পারে যে এই কার্বনেই কেন OH গ্রুপটা অ্যাটাক করলো, অর্থ আর প্যারা পজিশনে না হয় নেগেটিভ চার্জ আসছে, তো সেইখানে একটা নেগেটিভ স্পিসিস কখনো জুড়তে যাবে না, তো মেটা পজিশন তো ফাঁকা ছিল, মেটা পজিশনে না গিয়ে ক্লোরিন যে কার্বনে আছে সেই কার্বনেই কেন অ্যাটাক করলো। দেখো কোনো কেমিক্যাল রিয়াকশন কিন্তু আমরা শুরু থেকেই খালি চোখে দেখতে পাই না যে এখানেই অ্যাটাক করছে বা করে এই প্রোডাক্টগুলো ফর্মেশনে যাচ্ছে। একটা রিয়াকশন আমরা স্টার্ট করলাম, সেই রিয়াকশনটা কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে যাওয়ার পরে যখন আমরা প্রোডাক্ট অ্যানালিসিস করি, প্রোডাক্ট অ্যানালাইজিং একটা ব্যাপার থাকে, তো যখন প্রোডাক্ট অ্যানালিসিস করছি, প্রোডাক্ট অ্যানালাইজ করে দেখা গেছে মনে করো এটা একটা প্রোডাক্ট মিক্সচার। এইবার এই বিক্রিয়ায় আমরা ভাবছি যে OH গ্রুপটা ক্লোরিন যেই কার্বনে আছে তাতে প্রতিস্থাপিত হয়েছে কিনা আমি বুঝবো কি করে। ধরে নেওয়া যাক প্রতিস্থাপিত হয়েছে, তাহলে ক্লোরিন আর এখানে থাকবে না, ক্লোরিন রিয়াকশন মিডিয়ামে Cl- আয়ন হিসাবে থাকবে। তো ক্লোরাইড আয়নের উপস্থিতির পরীক্ষা আমরা যেভাবে করি, যদি এই প্রোডাক্ট মিক্সচার নিয়ে সেই পরীক্ষা করা হয় তাহলে প্রমাণ হয়ে যাবে। এখন এই প্রোডাক্ট মিক্সচারে যদি আমরা মনে করো ক্লোরাইড আছে কিনা আমি তার উপস্থিতি প্রমাণ করতে চাইছি, কি করলাম, আমি এখানে সিলভার নাইট্রেট দিলাম। সিলভার নাইট্রেট দিলে দেখা যাচ্ছে এখানে AgCl এর অধঃক্ষেপণ তৈরি হচ্ছে। তাহলে কি প্রমাণ হলো, এই প্রোডাক্ট মিক্সচারে ক্লোরাইড আয়ন উপস্থিত আছে। ক্লোরাইড আয়ন কি করে হলো, যদি এই বেনজিন বলয় থেকে ক্লোরাইড আয়ন মানে বা ক্লোরিন প্রতিস্থাপিত হয়ে যায়, প্রতিস্থাপিত হয়েছে কি দিয়ে, OH মাইনাস দিয়ে, তাহলে প্রমাণ হয়ে গেল যে এইখানে বিক্রিয়াটা যেই কার্বনের সঙ্গে ক্লোরিন আছে সেই কার্বনেই OH গ্রুপটা ঢুকেছে। এইভাবে কিন্তু আমরা প্রমাণ করে থাকি যে কোন কার্বনে কোথায় কিভাবে বিক্রিয়া হচ্ছে। সো এই বিক্রিয়া দিয়ে আমরা তাহলে বলতে পারি কি, যে হ্যাঁ বেনজিন বা অ্যারাইল হ্যালাইড যারা, তারাও কিন্তু নিউক্লিওফিলিক প্রতিস্থাপন করে যদি তাতে কোনো ইলেকট্রন আকর্ষী গ্রুপ থাকে। ঠিক আছে, তো এই কথাটা লিখে নাও, ইফ অ্যারাইল হ্যালাইড
consists of একটু শর্টে লিখছি, electron withdrawing group, then it will undergo nucleophilic substitution reaction. ঠিক আছে, তো সাবস্টিটিউশনের ব্যাপারটা আশা করি বোঝা গেছে যে অ্যালকিল হ্যালাইড কী ধরনের সাবস্টিটিউশন করে আর অ্যারাইল হ্যালাইড কী ধরনের সাবস্টিটিউশন করে। তো এটার ছবি তুলে নাও বা লিখে নাও, তোমাদের যেটা সুবিধা হবে। আমরা এর পরের টপিকে যাব। আচ্ছা, আরেকটা যে পয়েন্ট আমি বললাম সেটা হচ্ছে এলিমিনেশন। এলিমিনেশনের ক্ষেত্রে যদি অ্যালকিল হ্যালাইডকে নাও, প্রথমে বললাম যে কার্বন আর হ্যালোজেন বন্ধনটার ওপরেই বিক্রিয়া হচ্ছে মেইনলি, আর ওতেই কিছু পরিবর্তন হচ্ছে। তো যদি আমরা এলিমিনেশনের কথা ভাবি তাহলে নিশ্চয়ই হ্যালোজেনকে এই যৌগ থেকে অপসারিত হতে হবে। এবার হ্যালোজেন তো একটা নেগেটিভ পার্ট, একটা যৌগ থেকে শুধু নেগেটিভ পার্ট বেরিয়ে গেলে কি হলো, যৌগটা তো তড়িৎ প্রশম হলো না বা ইলেকট্রিক্যালি নিউট্রাল তো হলো না। তাহলে ইলেকট্রিক্যালি নিউট্রাল হওয়ার জন্য নেগেটিভ পার্টের সঙ্গে সঙ্গে একটা পজিটিভ পার্টকেও অপসারিত হতে হয়। তো সেই পজিটিভ পার্ট কে হবে? পজিটিভ পার্ট হবে এই হ্যালোজেনের সাপেক্ষে বিটা কার্বনের হাইড্রোজেন। তা এই এলিমিনেশনের সময় কি হচ্ছে, অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে বলছি কিন্তু খেয়াল করবে, অ্যালকিল হ্যালাইডের এলিমিনেশনের সময় বিটা হাইড্রোজেন এলিমিনেটস উইথ হ্যালোজেন অ্যাটম, উইথ হ্যালোজেন অ্যাটম। এবার এই বিটা হাইড্রোজেন এলিমিনেট করবে কেন? কারণ একটা উদাহরণ দিচ্ছি আমি এখানে, খেয়াল করো। ইথাইল ক্লোরাইড, তো এখানে ক্লোরিন ফাংশনাল গ্রুপ, তাই তার সাথে যুক্ত কার্বনকে আমরা আলফা কার্বন বলি। আলফা কার্বনের ঠিক পরবর্তী কার্বন হচ্ছে বিটা কার্বন। এবার এই বিটা কার্বনের এই হাইড্রোজেন একটা ক্ষারের উপস্থিতিতে এই বিটা কার্বনের হাইড্রোজেন অপসারিত হবে, তার সাথে এই হ্যালোজেনটাও অপসারিত হবে। তো তখন আমরা এই এলিমিনেশন পদ্ধতিতে বা এলিমিনেশন প্রক্রিয়ায় এই দুটো পরমাণু অপসারণের দ্বারা একটা যৌগ পাবো। তো সেই যৌগটা বুঝতেই পারছো কি হবে, যদি এখান থেকে হাইড্রোজেন আর হ্যালোজেন পরমাণু বেরিয়ে যায় তাহলে এই দুটো কার্বন তাদের যোজ্যতা কিভাবে কমপ্লিট করবে? ডাবল বন্ড তৈরির মাধ্যমে। সো এখানে এরকম ডাবল বন্ড হবে, তাহলে কি তৈরি হবে? অ্যালকিন। সো এখানে লিখতে পারি যে বিটা হাইড্রোজেন এলিমিনেটস উইথ হ্যালোজেন অ্যাটম ইন প্রেজেন্স অফ বেস। আমরা এর পরে কিছু এক্সাম্পল নিয়ে ডিটেলসে পড়বো, আমরা প্রথমে এটার একটু ওভারঅল একটা আলোচনা করে নিচ্ছি। ইন প্রেজেন্স অফ বেস, ঠিক আছে। আরেকটা পয়েন্ট আমি এখানে বলে রাখি, যাদের বিটা হাইড্রোজেন থাকবে না তারা কিন্তু এলিমিনেশন, যে সমস্ত অ্যালকিল হ্যালাইডের বিটা হাইড্রোজেন নেই তারা কিন্তু এই এলিমিনেশনে পার্টিসিপেট করে না। যেমন মনে করো 0 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, সাপোজ মিথাইল ব্রোমাইড, এটার কোনো বিটা হাইড্রোজেন নেই, নো বিটা হাইড্রোজেন। সো এটা কিন্তু এলিমিনেশন হবে না, ঠিক আছে। ওকে, এবারে অ্যারাইল হ্যালাইডের ক্ষেত্রে দেখা যাক কি হয়। এটা ছবি তুলে নাও।
অ্যারাইল হ্যালাইডের ক্ষেত্রে আমরা এলিমিনেশনটা এইভাবে দেখি। এটা ঠিক এলিমিনেশন আমরা বলবো না, মানে একটা রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েট তৈরি হয়, সেই রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েট তৈরি হতে গেলে এলিমিনেশন পদ্ধতির মাধ্যমে বিক্রিয়াটা অগ্রসর হয়। তো আমরা এটাকে কোনো রিঅ্যাকশনের আন্ডারে যদিও ফেলতে পারি, তবে সেটা আমরা বলবো একটা রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েট করার জন্য এলিমিনেশন হতে লাগছে। এর আগে যে আমরা অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে দেখলাম যে এলিমিনেশন হয়ে একটা সুস্থিত প্রোডাক্ট তৈরি হলো, অ্যালকিন তৈরি হলো। এখানে কিন্তু সুস্থিত প্রোডাক্ট আমরা পাবো না, এখানে একটা ইন্টারমিডিয়েট তৈরি হবে বাই মিনস অফ এলিমিনেশন। প্রথমে একটা কথা বলে নিই, হ্যালোজেন পরমাণু তড়িৎ ঋণাত্মক, তাই সে তার যেমন রেজোনেন্স এফেক্ট অ্যাপ্লাই করছে, তেমনি তার ইন্ডাকটিভ এফেক্ট বা মাইনাস আই এফেক্ট যেটা, সেটাও অ্যাপ্লাই করছে। আর আমরা সেটা কি করে বুঝলাম, এতে যদি কোনো ক্ষার অ্যাপ্লাই করা হয়, ক্ষার অ্যাপ্লাই করলে দেখা গেছে হ্যালোজেনের ঠিক অর্থ পজিশনে যে হাইড্রোজেন পরমাণু রয়েছে তারা এই ক্ষারের উপস্থিতিতে অপসারিত হয়ে যায়। ধরো সেটা কেন, মাইনাস আই এফেক্ট প্রয়োগ করার ফলে সেই এফেক্টটা কি হচ্ছে, এই কার্বনের ওপর বা এই কার্বনের ওপরেও পড়ছে, অ্যান্ড সাইড বাই সাইড এই হাইড্রোজেনের ওপরেও পড়ছে। তাহলে কি হচ্ছে, বন্ধন ইলেকট্রনগুলো সব ক্লোরিনের দিকে ফ্লো করে যাওয়ার জন্য হাইড্রোজেন এখানে পোলার ধর্ম বিশিষ্ট হয়ে পড়ছে বলে ক্ষারের উপস্থিতিতে এরা সহজেই আয়নিত হয়ে যায়। তাহলে এই হাইড্রোজেনটাকে মনে করো তুলে নিল, এই অ্যারোগুলো আমি ইলেকট্রন ফ্লোর ডিরেকশন দেখিয়েছি, মুছে দিলাম। তো হাইড্রোজেনটাকে তুলে নিল, NH3 হয়ে বেরিয়ে গেল, আর এখানে মাইনাস চার্জ হলো। তোমরা একইভাবে এই হাইড্রোজেনটাও দেখাতে পারো, কিন্তু একই সঙ্গে দুটো হাইড্রোজেন অপসারিত হবে না, একটাই হাইড্রোজেন অপসারিত হবে, সেটা অর্থ পজিশনে যে কোনো হাইড্রোজেন হতে পারে। হ্যাঁ, এবারে প্রশ্ন হচ্ছে যে যদি দুটো অর্থ পজিশনই অন্য কোনো গ্রুপ দিয়ে প্রতিস্থাপিত থাকে তখন কি হবে? তখন আর এই রকম বেস দেওয়ার ফলে হাইড্রোজেন যেহেতু ওখানে নেই, তাই সেখানে অপসারণের কোনো প্রশ্ন আসছে না। এবারে যে গ্রুপগুলো রয়েছে, ধরো কোনো গ্রুপ দিয়ে যদি প্রতিস্থাপিত থাকে, সেই গ্রুপগুলোও যদি তড়িৎ ঋণাত্মক হয়, তখন দেখতে হবে যে তাদের অর্থ পজিশনে হাইড্রোজেন আছে কিনা। তো অপনয়ন হলে তাদের অর্থ পজিশনের হাইড্রোজেন অপনয়ন হবে, কিন্তু এই হ্যালোজেনের দুপাশের যদি কার্বন কোনো গ্রুপ দিয়ে প্রতিস্থাপিত থাকে, তাহলে এরকম কোনো রিয়াকশন আমরা পাবো না। আচ্ছা, এইটা এবার কি হয়, এই ডাবল বন্ড এখানে অলরেডি আছে, এর উপরে একটা ট্রিপল বন্ড তৈরি করে এই হ্যালোজেনটাকে অপসারিত করে দেয়। এই নমুনা আশা করি তোমরা আগে দেখেছো, যাকে বলা হয় বেনজাইন। বেনজাইন যার একটা অংশ মানে ট্রিপল বন্ড যেটা হয়েছে, সেই অংশটায় দুটো কার্বনের মধ্যে ট্রিপল বন্ড আছে আর বাকি কার্বনগুলোর মধ্যে ডাবল বন্ড আছে। সো দিস ইজ আ রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েট। ঠিক আছে, এটা হলো বেনজাইন। তাহলে অ্যারাইল হ্যালাইডের ক্ষেত্রে আমরা অপনয়নের মাধ্যমে এরকম রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েট পেতে পারি, যাকে আমরা বিভিন্ন রিঅ্যাকশনে কাজে লাগাতে পারি। তো এই হলো মোটামুটি ব্যাপার যে অ্যালকিল হ্যালাইড আর অ্যারাইল হ্যালাইডের ক্ষেত্রে কেমিক্যাল প্রপার্টিজ যদি বলা হয়, তারা কি ধরনের কেমিক্যাল প্রপার্টি শো করে। তো বললাম যে সাবস্টিটিউশন হয় কীরকম, কাদের ক্ষেত্রে কীরকম সাবস্টিটিউশন হয়, এলিমিনেশন বললাম কীরকমভাবে এলিমিনেশন হয়, কি হয়। তো মোটামুটি আমার এই ভিডিওতে এইটুকুই আলোচনা করার আছে। এর পরের ভিডিওতে আমরা দেখব যে অ্যালকিল হ্যালাইড আর অ্যারাইল হ্যালাইডের ক্ষেত্রে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনের কত রকম ক্যাটাগরি আছে, এলিমিনেশনের ক্ষেত্রেও ঠিক একইভাবে কত রকম ক্যাটাগরি আছে, সেইগুলো নিয়ে আবার কিছু উদাহরণের সাথে আমরা ফার্দার ডিসকাস করব। ঠিক আছে, থ্যাংক ইউ।